আফটার ইফেক্ট নিয়ে ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের সমস্যায় সমস্যা আপনারা ফেস করতেছেন। আম, অনেকে জিজ্ঞেস করতেছে কনফিগারেশন কেমন লাগে। আমি কনফিগারেশনের কথা বারবার বলছি, আফটার ইফেক্টের একটা সর্বনিম্ন কনফিগারেশন লাগে, বারবার বলছি। তারপরেও চলেন আমরা একটু নেটে খবর নেই। নেটে একটু দেখি। দৌড়, নেট আমাদের কি জবাব দেয়? আমরা তো যে কোনো হেল্পের জন্য গুগলে যেতে পারি। আপনারা নেটটারে বা গুগলটারে বেশি বেশি ব্যবহার করবেন। অ্যাডোবি আফটার ইফেক্টস, আফটার ইফেক্টস। আচ্ছা, এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট এসে গেছে, আর কি লিখবো? এই যে দেখেন, এখানে কি লিখছে, অ্যাডোবি আফটার ইফেক্টস 2020 সালের যেটা সিস্টেম রিকোয়ারমেন্টস ইনক্লুড এ 64 বিট প্রসেসর। মূলত আমরা যে প্রসেসরগুলি ব্যবহার করি সেগুলি 64 বিটই বেশিরভাগ। হ্যাঁ, অ্যান্ড এ মিনিমাম 16 GB অফ র্যাম, দো 32 GB ইজ রেকমেন্ডেড ফর, মানে আপনার যেটা অপটিমাল পারফরমেন্স উইথ এই যে 4K অর হায়ার রেজুলেশন মিডিয়া। এখন কথা হচ্ছে, এখানে তাদের বলছে মিনিমাম 16 GB র্যাম, যদিও 32 GB র্যাম হচ্ছে, মানে ভালো পারফরমেন্সের জন্য 32 GB র্যামটা তাদের আহ, প্রয়োজন পড়ে বলতেছে, ভালো পারফরমেন্সের জন্য। আর ভিডিওর যে ইটা আছে, অর্থাৎ আপনার মনিটরটা 4K, যেন মনিটরটা 4K রেজুলেশন হয়। আর পরে এখানে ডেডিকেটেড জিপিইউ উইথ এট লাস্ট এই যে 2 GB অফ ভিআরএম ইজ অলসো রেকমেন্ডেড। 2 GB। আবার নিউয়ার বিং উইন্ডোজ 10 দিলেই চলবে, কোনো সমস্যা নেই এখানে। উইল আফটার ইফেক্টস রান 4 GB র্যাম? আফটার ইফেক্টস কি 4 GB র্যামে চলতে পারে? ক্যান আই রান আফটার ইফেক্টস অন এ লো এন্ড পিসি? ক্যান আফটার ইফেক্টস রান অন ইন্টেল i5? এখানে কোর i5 এ চলে কিনা এটা আপনাকে জিজ্ঞেস করছে। ইন্টেল অর এএমডি, এই যে কোয়াড কোর প্রসেসর, যেটা কোয়াড কোর প্রসেসরটা, এটা আমাদের এই যে 6 জেনারেশন থেকে যেটা শুরু, 16 GB অফ র্যাম মিনিমাম। এখানে একজনে লেখছে যে আফটার ইফেক্ট 4 GB র্যামে চালাইতে পারবে কিনা। আফটার ইফেক্ট চালানোর জন্য সর্বনিম্ন 8 GB র্যাম প্রয়োজন, তবে অ্যাডোবি 16 GB র্যাম ব্যবহার করার পরামর্শ দেয়। আমার সিস্টেম, আমি 32 GB র্যাম ব্যবহার করি, যা আফটার ইফেক্টসে অবিশ্বাস্যভাবে মসৃণ ভাবে চালাতে সাহায্য করে। আমি 64 GB র্যাম সহ কিছু সিস্টেম ব্যবহার করেছি এবং আফটার দক্ষতার সাথে কাজ করছি, মানে সে এটা বলছে। এখন আপনারা চিন্তা করেন কতর মাঝে আপনি আফটার ইফেক্ট চালাতে পারবেন। যদি কোরাই 3 হয় তাহলে মিনিমাম 8 GB এবং গ্রাফিক্স কার্ড আলাদা লাগবে। আর কোনো প্রশ্ন আছে? কারো কি আর কোনো প্রশ্ন আছে আফটার ইফেক্টস নিয়ে, কিরকম ভাবে আমি চালাতে পারি? আমি কিন্তু বারবার বলছি যে আফটার ইফেক্ট চালানোর জন্য আপনারা মূলত যেটা করবেন সেটা হচ্ছে 21 ইঞ্চি একটা মনিটর নেবেন, মিনিমাম 21 ইঞ্চি মনিটর। আর তারপরে হচ্ছে আপনার 16 GB র্যাম লাগবে। কোরাই 3 নেন বা 5 নেন, আমি সেটা দেখবো না, আমি দেখবো জেনারেশন সর্বনিম্ন 6। যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনারা কি আছেন স্যার না? আমারটা র্যাম তো 16 জিবি। হ্যাঁ, তারপর আর ই হচ্ছে এএমডি। এএমডি, এএমডি কত? স্যার 5600। 5600G? জি আমারটাও তো এরকমই। স্যার, কিন্তু আমারটা প্রথমে আমি ওপেন করতে পারছিলাম, কিন্তু পরবর্তীতে শুধু লোডিং দেখাচ্ছে, হচ্ছে না। আপনি আবার ইনস্টল করলেন।
এটাকে আইবোর্ড দিয়ে ডিলিট করে আবার ইনস্টল করবেন। স্যার ডিলিট করার ট্রাই করছি, তাও হয় না। ডিলিট করবেন কি আনইনস্টল করবেন? স্যার আনইনস্টলই তো, এর জন্য আপনাকে নক দিছিলাম স্যার। আইবোর্ড দিয়েই করেন। আমি আপনার বলছিলাম যে আমার কল দিয়েন। আপনি যখন আমাকে মেসেজ করছেন যে কল দিব, আহ তখন আমি কি করতেছিলাম আমি আসলে খেয়াল করতে পারতেছি না এখন, মনে করতে পারতেছি না তো। এখানে আপনারা গুরুত্বপূর্ণ কয়েকজন আছেন। আমার মনে হয় এখানে সাব্বির ভাই, মজিদ ভাই এখনো আফটার ইফেক্টের জন্য তার পিসি রেডি করে নাই। আকিরুল ভাই করছে কিনা জানি না, আলামিন ভাই করছে কিনা তাও জানি না, হয়তো জাকির ভাই কয়েকদিনের মাঝে করবে। এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আকিরুল ভাই আপনি কি পিসি রেডি আছে আফটার ইফেক্টের? স্যার রেডি আছে, সমস্যা নাই, চালাতে পারবো। কাজও করতেছেন? ওকে। তো আমি যেটা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলতেছিলাম আপনাদের ক্লাসের শিডিউল নিয়ে, যে আমরা কি তাহলে আফটার ইফেক্টটা একটু স্টপ রাখবো, পাউজ রাখবো সবাই, যে যে মানে পিসি রেডি হইলে তারপর শুরু করবো, এরকম কিছু মানে কথাবার্তা হয়েছিল, যে তাহলে কি আমরা আপাতত লোগো ডিজাইনটার মধ্যে প্রবেশ করব? আপনারা এখানে জি আছেন স্যার, ওইটা করলেই চারজন। মনে হয় ভালো হয়। হ্যাঁ, একজনের মতামত পাইলাম, আরেকজন দেন। মেসেজ কি দিছে? ক্লায়েন্ট দাদা আমার কাজ করি, নিশ্চিত এইটাই করব, কইব। পরে বলেন, একজন বলছেন আকিরুল ভাই বলল যে লোগো, মজিদ ভাই কি বলছে আপাতত বন্ধ রাখা ভালো হতো। ওকে, তাহলে চলেন আমরা লোগো নিয়ে কাজ শুরু করি। আমরা এখানে আসলাম, আজকে থেকে আমরা একটানা বেশ কয়েকদিন লোগো নিয়ে কাজ করব। লোগো নিয়ে কাজ করব মানে লোগো ডিজাইনটা আমরা শিখবো ভালোভাবে, কিভাবে লোগো ডিজাইন করতে হয়, কিভাবে লোগো ডিজাইনটা করলে আমাদের ভালো হবে। যেমন আমি এইখানে আমাদের এই যে একটা লোগো, এটা আমার ক্লায়েন্ট পছন্দ করছে। হ্যাঁ, এটা পছন্দ করার মতোই কিন্তু লোগো, আমি কিন্তু ক্লায়েন্টকে এই যে এটাও দিছিলাম, এটা কিন্তু সে পছন্দ করে নাই। তার পছন্দ না করার কারণ হিসেবে সে উল্লেখ করছে যে এটা খুবই ডিটেইলড এবং এটা হিজিবিজি লাগে। আমি যদি, সে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা ধরো আমি যদি এই লোগোটা শুধুমাত্র কালো হিসেবে ব্যবহার করতে চাই, আছে না যে সাদা কালোও ব্যবহার করব, যদি আমি শুধুমাত্র কালো হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি আমার এই লোগোটা বোঝা যাবে? তখন আমি তাকে সম্পূর্ণটা কালো করে দিছি, সে দেখতেছে যে না বোঝা যাইতেছে না, তখন সে নিছে এইটা। এটা নিচে কি সে বলতেছে, যদি আমি চাই যে এই যে পুরোটাই কালো দিতে পারি, মাঝখানে যেই সাদা এই যে ইয়েলো এবং ইটা আছে, সে মানে সে বলতেছে যে এটা আমার মেইন লোগো, আমি বুঝলাম কালারফুল লোগো, কিন্তু আমি যদি কালো হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এই যেগুলি সাদা করে দিব সম্পূর্ণ, আর পুরোটা থাকবে কালো। যদি সাদা হিসেবে ব্যবহার করতে চাই মাঝখানের টুকু থাকবে কালো, সাইডের গুলি থাকবে সাদা। বেটার হবে কিনা সেই আমাকে প্রশ্ন করতেছে, আমি বললাম যে হ্যাঁ এটাই বেটার হবে। তারে তো আরো একটা, আরো হাউকাউ একটা ডিজাইন দিচ্ছিলাম, এই যে আরো একটা হাউকাউ ডিজাইন, সেইগুলিতে পছন্দ করে না। তো দেখা যাচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল কাজ যখন করি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা আমাদের মূলত আমাদের ইয়ের কাজগুলো কি বলে, তারা খুব সহজ সহজ কাজগুলো পছন্দ করে। হাউকাউ এর জন্য তারা কাজ পছন্দ করে, লোগো হিসেবে তারা পছন্দ করে না, এই জিনিসগুলো তারা বিভিন্ন মাস্কট হিসেবে দেখতে পছন্দ করে। যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায় অনেকেই করে কি বলে এটাকে, একটা যে কোনো প্রোডাক্ট অ্যানাউন্স করবে, তখন সে চাইতাছে যে তার প্রোডাক্টটা একটা কার্টুন করুক, তখন একটা মাস্কট তারা তৈরি করে নেয়। তো এগুলো মাস্কটকে তারা লোগো হিসেবে ধরে না। তো যাই হোক, আমরা এখন লোগো নিয়ে একটু কথা বলবো বিস্তারিত ভাবে। তো মূলত আমরা লোগোর কাজ যে করি, আমরা যেভাবে যখন লোগোর কাজ করি, ক্লায়েন্টকে আমরা বুঝাই যে আপনাদের কোন ধরনের লোগোটা লাগবে। অনেক সময় ক্লায়েন্ট নিজেরাই বলে, তো বেশিরভাগ সময় বর্তমানে ভাই ক্লায়েন্টটা তো আমাদের মতো ডিজাইনারের কাছে ক্লায়েন্টটা তো মনোযোগ দিয়ে কোনো কিছু জানতেও চায় না, শুনতেও চায় না, এটা হলো বাস্তব কথা। তারা মনে করে আর আর কি জানে, এই $30-40 ডিজাইনার আর কি করবে। আম, যেটা আমি করি কিন্তু, $30-40 ডিজাইনার তো আমরা আমাদের তেমন পাত্তা দেয় না, কিন্তু আমরা যদি 3,000-4,000 ডলারের ডিজাইনার হতাম, অর্থাৎ একটা ডিজাইন করতে যদি আমরা 3-4 হাজার টাকা আম, করতাম, কি বলে এটাকে, চার্জ করতাম, তখন ক্লায়েন্টরা আমাদের কথা গুরুত্ব দিত। এখন ক্লায়েন্টরা আমাদের কথা গুরুত্ব দেয় না। ঠিক আছে।
3-4 হাজার না, আপনারা আশা করি অনেক বেশি চার্জ করতে পারবেন। আপনাদের ডিজাইন ইয়ে দোয়া রইলো, অনেক বেশি চার্জ করেন। লোগোর বাজারটা কেমন এই সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া বা ধারণা নিই, তাহলে লোগোর বাজার কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো বাজার। মানে বাজার ভালো বলতে কিরকম বাজার ভালো, চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। নেক্সট লেভেল গ্রাফিক্স থেকে আমি ঢুকলাম এখানে, fiverr.com। আমরা একটু ফাইবারে যাই। হ্যাঁ, আমি এখানে ফাইবার থেকে লগ ইন করলাম না, আপাতত লগ ইন করলাম না। আমরা এখানে লোগো লিখে সার্চ দিলাম, যে ধরেন আমি লোগো ডিজাইন করব। তো এখানে কিছু রেজাল্টস ফর লোগো, আমরা লোগো মিনিমালিস্ট, মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দিলাম। আমাদের এখানে এই অপশনগুলো আসলে দেখেন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে এটা কেটে দিচ্ছি আমি। এই যে ডিজাইনটা এখানে $25, এটা হচ্ছে $25 থেকে $50, এটা $50 থেকে $80, এটা অ্যাবোভ $80। তো এই যে আমি আপনাদেরকে একটা জিনিস just কোথায় গেল, কোথায় গেল, এইগুলো তো খুব কম দামি আসছে দেখা যায়। আচ্ছা, এটাই দেখি। এই যে এই লুকে একটা লোগো করছে, তার এই লোগোটার বেসিক প্রাইস হচ্ছে কত? এই যে লোগোটা বেসিক প্রাইস হচ্ছে তার $70। অর্থাৎ আপনি তাকে দিয়ে একটা বেসিক প্রাইজের লোগো করাবেন, সে $70 নিবে। এখানে সে কি করছে, 4 ডে ডেলিভারি, মানে 4 দিনে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন। ওকে। স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম তার 135, সে লোগো প্লাস স্টেশনারি। এখানে বেসিকে জাস্ট লোগো দিবে, আর স্ট্যান্ডার্ডে দিচ্ছে লোগো প্লাস স্টেশনারি, ক্রিয়েটিভ লোগো ডিজাইন প্লাস উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড 2 স্টেশনারি আইটেমস, আনলিমিটেড রিভিশন। স্টেশনারিটা কি? হুম, জানেন কিছু আপনারা? স্টেশনারি ডিজাইন বলতে সে হয় আপনাকে কিছু প্যাড ডিজাইন, একটা প্যাড ডিজাইন করে দিবে, নতুবা আপনার ভিজিটিং কার্ড জি ডিজাইন, না ভাইজান। ভিজিটিং কার্ড ডিজাইন করে দিবে লোগোর সাথে। প্যাড, ভিজিটিং কার্ড, অথবা আপনার আম, ই দিবে, ইনভেলপ তার দিবে। প্যাডটা কি এনভেলপ নাকি? হ্যাঁ, এনভেলপ, প্যাড তো প্যাডই, এনভেলপ তো এনভেলপই। প্যাড যেটার মধ্যে লিখেন, ইনভেলপ যেটার মধ্যে ভাঁজ করেন, ভাঁজ করে ঢুকান। ঠিক আছে। লেটার হেড। লেটার হেড হচ্ছে আপনার ইয়ের ওয়েব ইয়ের জন্য, মেইলের জন্য। আচ্ছা, প্যাড আর লেটার হেড কিন্তু কাছাকাছি ভাই, ঠিক আছে। কিন্তু জি প্যাডটা স্যার। ওই যে সিল ছাপ্পর মেরে লেখা দেয়, লেটার হেড নেটে লেখে। আর প্রিমিয়ামের তার $250। হ্যাঁ, এখানে বলছে লোগো, স্টেশনারি, সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে আপনার ফেসবুকের কভার, ফেসবুকের যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এগুলোর কভার এবং প্রোফাইল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। আর স্টেশনারি হচ্ছে যে বিজনেস কার্ড বললাম, টি শার্ট বললাম, তারপর লেটার হেড বললাম, তারপরে এই ধরনের যে বিষয়গুলো, লেটার হেড, প্যাড, আর যা যা আছে এগুলো। তো কথা হচ্ছে তার এখানে আমরা দেখলাম 28টা রিভিউ আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে না গিয়ে আবার একটু এদিকে আসি। মিনিমালিস্ট লোগো লিখলাম, মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দিলাম। এই যে এটা দেখি, এই জিনিসটা আমার একটু টানছে, আমি একটু এখানে আসি। এই যে তার এটা, আবার এটা যা, তার দেখেন 1715টা রিভিউ। তার বেসিক প্রাইস হচ্ছে 300, মানে একটা লোগো ডিজাইন করবে সে $300 নিবে। স্ট্যান্ডার্ডে হচ্ছে 600 নিবে, এবং প্রিমিয়ামে হচ্ছে 900, মানে প্রায় 1 লক্ষ টাকা নিবে। তো প্রিমিয়ামে কি নিবে, মাস্ট হ্যাভ ব্র্যান্ড আইডেন্টিটি প্যাক। ব্র্যান্ড আইডেন্টিটি তার প্যাকেজিং দিয়ে দিবে। ব্র্যান্ড আইডেন্টিটি বিষয়টা, প্যাকেজিংটা বিষয়টা আবার হচ্ছে কি, যে আপনার লোগোটা যখন আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা টোটাল একটা গাইডলাইন থাকবে। সাদা কালো ব্যবহার করলে এইভাবে করবেন, মাপঝোঁক এমন দিবেন, তারপরে হচ্ছে আপনার কি কি কালার, কোন কোন ক্ষেত্রে কি কি কালার দিবেন, গাড়ি যদি আপনি ব্যবহার করতে চান অফিসের জন্য, গাড়িটা কেমন হবে, টি শার্ট যদি করেন টি শার্টটা কেমন হবে,
লেটার হেড বানালে লেটার হেডটা সে বানিয়ে দিবে, ব্র্যান্ডিং গাইডলাইন, ইনভেলপ সবকিছু বানিয়ে দিবে। তারপর আপনি যদি ওয়েবসাইট বানান, ওয়েবসাইটের কালার কি কি হবে, ওয়েবসাইটে কোন ধরনের আপনি লেটার ব্যবহার করতে পারবেন, এই ধরনের আপনার ব্র্যান্ডের যত কিছু আছে সবকিছু সে দিবে 900 মানে লাখ টাকার মতো। কিন্তু দেখেন আমরা এর আগে যেটা দেখলাম একটু কম দামি প্রাইজে কিন্তু তার 28টা রিভিউ, আর দেখেন বেশি দামি প্রাইজে অলরেডি কিন্তু 1715টা। সে যদি এভারেজে, আমরা স্ট্যান্ডার্ড দেখলাম 600, বেসিক দেখলাম 300, তো এভারেজে যদি $300 করেও করে, $300 করে 17,000, সরি 1715, ধরেন 2000, 2000 ধরতে বলতেছি কেন, 2000 ধরতে বলতেছি এই কারণে যে অনেকে আছে কাজ করে রিভিউ দেয় না। আমার এরকম বহু কাস্টমার আছে কাজ করে করে রিভিউ না দিয়ে চলে গেছে, আবার অনেক কাস্টমার আছে কাজ দিয়ে চলে গেছে, আমি কাজ ডেলিভারি দিছি 14 দিন পর, 3 দিন পর অটো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এই কারণে আমি বলতেছি যে এরকম অনেক কাজ হবে, 2000 কাজের মতো সে করছে, এবং যদি আমরা এটাকে $300 দিয়ে গুণ দিই 1,70,000 6 লাখ। 6 লাখ কেমনে ভাই, 60 লাখ, 6 লাখ কি, জি স্যার, 6 লাখ। $6 লক্ষ, বাংলাদেশি টাকায় 6 কোটির উপরে সে শুধু ফাইবারেই কাজ করছে, 6 কোটি টাকার উপরে শুধু ফাইবারেই কাজ করছে, হ্যাঁ। এবং সে লোগো ডিজাইন এই একটাতেই কাজ করছে। দেখেন তার এটা আর এটা দেখছেন, মানে ইন্ট্রোডিউসিংটা দেখছেন, 21 সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছে, এই যে তার এই যে একটা লোগো, হ্যাঁ। দেখেন এই যে লোগোগুলো ভাই $300 কিন্তু, এই লোগোগুলো কি কোনোটা আপনার কাছে মনে হইতেছে খুবই কঠিন কিছু? ভেরি গুড। সে ক্লায়েন্টে দিচ্ছে, এই যে দেখেন ক্লায়েন্টে দিচ্ছে, ভেরি জি না। খুব কি কঠিন মনে হচ্ছে আপনাদের? মূলত লোগো ডিজাইনটা কিন্তু খুব কঠিন কিছু না, ডিজাইনটা কঠিন না, আমরা ডিজাইন করার আগে ডিজাইনটা নিয়ে যে চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনাটাই হচ্ছে আমাদের আসল কিছু। তো আমরা আজকে শিখবো আমরা লোগো ডিজাইন করার জন্য কোন ধরনের চিন্তা ভাবনাগুলো করব, ঠিক আছে? একটা লোগো ডিজাইন করতে আমাদের জি ভাইজান। সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। এই যে যেমন এই জিনিসটা করতে 30 মিনিটের বেশি লাগবে না, এই জিনিসটা করতে 30 মিনিটের বেশি লাগবে না, এই জিনিসটা করতে 30 মিনিটের বেশি লাগবে না, 30 মিনিটের বেশি কোনো ডিজাইন করতেই লাগে না, কোনো ডিজাইন না। কিন্তু আমরা যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা নিয়ে যে আমরা ভাববো, আমাদের ভাবার জন্য যে টাইমটা লাগে, আমরা কিভাবে একটা লোগো ডিজাইন করতে গেলে ভাববো, আমরা এই জিনিসটা শিখবো, আমরা প্রফেশনালি কিভাবে ভাববো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জি স্যার। শেখার বিষয়, প্রফেশনালি আমরা কিভাবে ভাববো। এই যে উনি যে লোগোগুলো করেছেন, এই লোগোটাকে আমরা বলি, এই যে লোগোটা, তার এই টোটাল লোগোটাকে মানে আমরা এই লোগোটাকে বলি কম্বিনেশন মার্ক। কি? কম্বিনেশন মার্ক, হ্যাঁ। তারপর এখানে এই যে একটা লোগো সে করেছে, এই লোগোটা হচ্ছে ওয়ার্ড মার্ক, ঠিক আছে? এই যে একটা লোগো করেছে, এটাও ওয়ার্ড মার্ক, এটাও ওয়ার্ড মার্ক, এটাও ওয়ার্ড মার্ক, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক, এটা লেটার মার্ক। যদিও এটা কম্বিনেশন, বাট লেটার মার্ক এন্ড কম্বিনেশন, মানে লেটার মার্ক দিয়ে যেহেতু একটা করছে, এটা কম্বিনেশন মার্ক লেটার মার্ক। এটা ওয়ার্ড মার্ক, এটা ওয়ার্ড মার্ক, এই যে এটা লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক। তো এই বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে যে কোনটা লেটার মার্ক কোনটা ওয়ার্ড মার্ক, আমি যেগুলো বলছিলাম সেই বিষয়গুলো। তো লোগো মূলত 7 ধরনের। লোগো মূলত কয় ধরনের? 7 ধরনের। আমরা 7 ধরনের লোগো মোটামুটি ভাবে করি। এবং লোগো যে 7 ধরনের, এটা কে বলেছে? এটা বলেছে 99 ডিজাইন ফোরাম। আমি আপনাদেরকে বলি যে আমরা যে কাজ করি ডিজাইনের, আমরা ডিজাইনাররা মূলত 99 ডিজাইন ফোরামটাকে ফলো করি। 99 ডিজাইন ফোরাম ফলো করার কারণ হচ্ছে এটা হচ্ছে সারা পৃথিবীর সব বড় বড় ডিজাইনারদের ঘাঁটি। 99 ডিজাইনার ফোরাম বলছে লোগো মূলত 7 ধরনের। সবার আগে যেটা, সেটা হচ্ছে এমব্লেম লোগো, তারপর হচ্ছে লেটার মার্ক, তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক,
তারপর হচ্ছে এগুলিকে আমি লিখে দিব, না জাস্ট আপনারা শুনেন। প্রথম হচ্ছে এমব্লেম, তারপর হচ্ছে লেটার স্যার মার্ক। লিখে দিলে ভালো হইতো স্যার। শুনেন, আবার বলছি, যাই হোক আমি লিখে দিলে লিখে দিই, সমস্যা নেই। তো প্রথম হচ্ছে জি স্যার, এমব্লেম, লিখে লিখে করলে ভালো এমব্লেম, হইতো। তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক, তারপর হচ্ছে লেটার মার্ক, তারপর হচ্ছে পিক্টোরিয়াল, তারপর অ্যাবস্ট্রাক্ট, তারপর কম্বিনেশন, এবং সব শেষে হচ্ছে মাস্কট। এই 7টা। আবার বলি, এমব্লেম, তারপর লেটার মার্ক, তারপর ওয়ার্ড মার্ক, তারপর পিক্টোরিয়াল, তারপর অ্যাবস্ট্রাক্ট, তারপর কম্বিনেশন, তারপর মাস্কট। তো আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, এবং কোন লোগোটা আমরা কি ধরনের কাজের জন্য ব্যবহার করি এই জিনিসটা আগে বুঝে নেন, তারপর আমরা অন্য কিছুতে যাই। ডিজাইন কিভাবে করব সেটা পরের বিষয়। এমব্লেম, বানান ঠিক আছে কিনা জানি না। এমব্লেম, এমব্লেম লোগো। ইমেজের মধ্যে গেলাম আমরা। তো ইমেজের মাঝে এই যে লোগোগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে এমব্লেম লোগো। এই যে দেখেন এখানে হার্লি ডেভিডসন মোটরসাইকেল, মানে আমি মূলত এমব্লেম লোগোর যদি আপনাদেরকে উদাহরণ দেই বা বলি, এখানে সবার আগে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে অ্যাপল। যে কোম্পানি আছে আমাদের বর্তমান অ্যাপল কোম্পানি, এই অ্যাপল কোম্পানির সবার আগের যে লোগোটা সেটা হচ্ছে এমব্লেম লোগো। তারপর হার্লি ডেভিডসন কোম্পানির যে লোগোটা, হার্লি ডেভিডসন মোটরসাইকেলের যে লোগোটা, সেটা হচ্ছে এমব্লেম লোগো। তারপরে হচ্ছে স্টারবার্গ কফির যে আগের লোগোটা, বর্তমান নাই, স্টারবার্গ কফির আগের লোগোটা হচ্ছে এমব্লেম লোগো। তো দেখেন এখানে আমি অলরেডি দুটো লোগোর কথা বলেছি আপনাদের, যেটা হচ্ছে আগের লোগো। আগের লোগো মানে কি? মানে হচ্ছে এমব্লেম লোগো হচ্ছে সবচাইতে প্রাচীন কালের লোগো। এমব্লেম লোগো সবচাইতে প্রাচীন কালের লোগো। প্রাচীন কালে লোগো শুরু হয়েছে মূলত এই এমব্লেম থেকে। লোগোটা মূলত শুরু হয়েছে এমব্লেম থেকেই, তারপরে আস্তে আস্তে লোগো চেঞ্জ হয়েছে। প্রাচীন, সর্বপ্রাচীন এটা। তো এমব্লেম লোগো চেনার উপায় কি, যে কোন লোগোটা এমব্লেম? এমব্লেম লোগোর মাঝে দুটো কমন জিনিস থাকবে। নাম্বার 1, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এমব্লেম লোগোর যে লেটার গুলো, লোগোতে যে নামটা থাকে, অথবা ধরেন লোগোর যে টেক্সট গুলো, সেগুলো একটা নির্দিষ্ট শেপের ভিতর বন্দি থাকবে। সে শেপের বাইরে আসবে না, নির্দিষ্ট শেপের ভিতর বন্দি থাকবে। আমরা এর আগে যেই আম, এখানে যে এইগুলো দেখলাম, যে এইটা দেখেন, এই যে টেক্সট গুলো, এগুলো কি কোনো শেপের ভিতর আছে? না, এটা শেপের বাইরে। এই যে লেখাগুলো শেপের বাইরে, একটা নির্দিষ্ট শেপের মধ্যে না। হুম। কিন্তু আমরা এইদিকে যদি দেখি, এইদিকে আরো কিছু যদি দেখি, এখানে কোনো লোগোই এমব্লেম লোগো না। এই যে এইখানে একটা লোগো আছে এমব্লেম লোগো, এইখানে কয়েকটা লোগো আছে এমব্লেম লোগো। তা আমি এমব্লেম লোগোর মাঝে যেই এটা আপনাদেরকে যেটা দিচ্ছি, সেটা হচ্ছে এমব্লেম লোগোর সবসময় ইগুলো থাকবে, লেটার বা টেক্সট যেটাই থাকুক, সেটা থাকবে একটা নির্দিষ্ট শেপের ভিতরে। ঠিক আছে, আমরা এই ছবিটাকে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে গেলাম, ইমেজটা শুধু দেখি। এখানে দেখেন মোটর সাইকেল নিচে লেখা, এবং হার্লি ডেভিডসন, এই যে কথাগুলো একটা শেপের ভিতর না? শেপের ভিতর। তারপর দেখেন এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে লোগোটা, সেটা হচ্ছে সুন্দরভাবে নামটা শেপের ভিতর। ঠিক আছে, শেপের ভিতর নাম থাকতে হবে, লেখাগুলো থাকতে হবে একটা নির্দিষ্ট শেপের ভিতর। যেমন এই যে এখানে NFL, যাই হোক একটা শেপের ভিতর। আমি বলেছিলাম যে অ্যাপেলের পুরাতন লোগো, আপনারা এক থাকে অ্যাপেলের আগের লোগোটা দেখতে পারেন, অ্যাপেল ওল্ড লোগো। এই যে এটা অ্যাপেলের প্রাচীন লোগো। ওপেন ইমেজ নিউ ট্যাব, এই যে এই লোগোটা হচ্ছে অ্যাপেলের পুরাতন লোগো। তো দেখেছেন যে অ্যাপেল কম্পিউটার ও নামটা সুন্দরভাবে একটা শেপের ভিতর। তো এমব্লেম লোগোতে একটা শেপ থাকবে, এবং একটা ছবি থাকা কমন, বাট ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কোনো ম্যান্ডেটরি না, মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, বাট তার আম, নাম, লেখাগুলো একটা শেপের ভিতর থাকতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হচ্ছে এমব্লেম লোগোর পরিচয়। এমব্লেম লোগোটা আমরা কোথায় ব্যবহার করি? মূলত
প্রাচীন ঐতিহ্যবাহী যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে আমরা এমব্লেম লোগোটা ব্যবহার করি। সরকারি কোনো প্রজেক্টের জন্য এমব্লেম লোগোটা ব্যবহার করি, সরকারি কোনো কাজে, সরকারি কোনো প্রজেক্টে। তারপর হচ্ছে বেসরকারি কোনো এনজিওর ক্ষেত্রে আমরা এমব্লেম লোগোটা ব্যবহার করি, স্কুল কলেজের ক্ষেত্রে আমরা এমব্লেম লোগোটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কি কি বললাম? স্কুল কলেজ, তারপরে হচ্ছে বেসরকারি কোনো এনজিও, সরকারি কোনো প্রজেক্ট, এবং ঐতিহ্যবাহী কোনো প্রতিষ্ঠান প্রাচীন। এই লোগোটা কিন্তু আধুনিক লোকজন ব্যবহার করে না, কিন্তু ভাই বিশ্বাস করেন আমাদের বাংলাদেশিরা শতকরা 90 জনে এই লোগোই চায়। তাদের কথা হইলো লোগো থাকবে এরকম, হ্যাঁ মানে নাম থাকবে এরকম করে ভাসবে, হ্যান ত্যান। আসলে তাদেরকে বোঝানো যায় না, বোঝানো কি যাবে? আপনি এখন বর্তমানে আমি আপনাদেরকে যে লোগোটা এখানে দেখিয়েছি, এই যে একটা লোগো, এই লোগোটা তারা, আমার ক্লায়েন্ট দেখে বলছে এটা আনপ্রফেশনাল। ঠিক আছে, তার কাছে এই লোগোটাকে মনে হয়েছে প্রফেশনাল, কিন্তু বাঙালিদের এই লোগো দিবেন তারা বলবে এটা আনপ্রফেশনাল। আমাদের বাঙালি ভাইদেরকে এই লোগো দিবেন, তারা বলবে আনপ্রফেশনাল। তারা চায় এটার সাথে আরো এদিকে হিজিবিজি কিছু থাকুক। এই বাঘের এদিকে তারা চাইবে দুইটা পাট পাতা দিয়ে দেন, ধানের শীষ দিয়ে দেন, উপরে 3টা স্টার দেন, নিচে এই কথাটা, জাগুয়ার কথাটা একটা শেপের ভিতর দেন। তাদের লোগো হচ্ছে এরকম। তো যাই হোক, আহ, বাঙালিদের তো আমি ই করতে পারি না, মানে বাঙালিদের স্বভাবটাকে আমি মানে ই করছি। তো যাই হোক, এমবেলেম লোগোর বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইজান। ওকে, তারপরে আমাদের এমবেলেম লোগোর পরে আসে লেটারমার্ক লোগো। লেটারমার্ক লোগো কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? যখন একটা প্রতিষ্ঠানের নামটা অনেক বড় হয়, অনেক বড় নাম, সেই নামের লোগো সম্পূর্ণ করা যাবে না, এবং প্রতিষ্ঠানটা এমবেলেম লোগো চায় না, সে চাচ্ছে তার একটা সিম্পল পরিচিতি, তখন আমরা তার লোগোটাকে লেটারমার্ক লোগো করি। যেমন আমি এখানে আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম, যে এই ওনার এই যে লেটারমার্ক লোগো, হুম, এই যে এ একটা লেটারমার্ক লোগো, তারপর SJ, হ্যাঁ, সঞ্জা জুয়েলারি, হ্যাঁ, SJ এর একটা কম্বিনেশন করেছিল, এটা লেটারমার্ক লোগো। মানে কথা হচ্ছে, যখন তার সঞ্জা জুয়েলারি নামটা বড় কিন্তু সে চাচ্ছে না এমব্লেম করতে, সে কিন্তু তার S এবং J দিয়ে যে কোনো জায়গায় তার এই যে এটা এটা ই করতে পারবে, পরিচিতি দিতে পারবে। হ্যাঁ, লেটারমার্ক লোগো এগুলি। এই যে AG, লেটারমার্ক লোগো। তো কথা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে লেটারমার্ক লোগোটা হচ্ছে যখন নামটা বড় থাকবে, ক্লায়েন্ট তার এমবেলেম লোগো চাচ্ছে না, সে চাচ্ছে তার সিম্পল নামের অদ- আহ, সামনের লেটার গুলো দিয়ে একটা লোগো হোক, তখন আমরা সেগুলো দিয়ে লোগো করি। এটা হচ্ছে আমাদের লেটারমার্ক লোগো। তো উদাহরণ হিসেবে বলতে পারি নাসার লোগোটা লেটারমার্ক লোগো, তারপরে IBM কম্পিউটার মানে ইন্টারন্যাশনাল বিজনেস লোগোটা হচ্ছে লেটারমার্ক লোগো। তারপর আর কি আছে, HBO, হোম বক্স অফিস, HBO এর কিন্তু সম্পূর্ণ নাম হচ্ছে হোম বক্স অফিস। এটা হচ্ছে এই যে বলতে বলতে এসে গেছে লেটারমার্ক লোগো। CNN লেটারমার্ক লোগো, এই যে উম, যেটা হচ্ছে LV লেটারমার্ক লোগো, এগুলো ইন্টারন্যাশনাল যেগুলো কোম্পানি আমরা দেখি, যেমন ইয়ের নেটফ্লিক্সের এনটা হচ্ছে লেটারমার্ক লোগো, এই যে CN মানে কার্টুন নেটওয়ার্কের CNটা হচ্ছে লেটারমার্ক লোগো, BBC ব্রিটিশ ব্রডকাস্টিং লেটারমার্ক লোগো। তাহলে বুঝতে পেরেছেন লেটারমার্ক লোগো কোনগুলো। এখানে কথা হচ্ছে একটা ছোট্ট কথা, যে এই যে HP কথাটা হচ্ছে লেটারমার্ক লোগো, এই যে HBO কথাটা হচ্ছে লেটারমার্ক লোগো, যেটা আমি বলছিলাম, যে এখন যদি HBO এর নিচে তার নামটা লেখা থাকে হোম বক্স অফিস, তখন আর এটা লেটারমার্ক লোগো হবে না, এটা হয়ে যাবে কম্বিনেশন লোগো। মানে লেটারমার্ক লোগো শুধুমাত্র লেটার গুলো থাকলে তখন এটা লেটারমার্ক লোগো হবে, নিচ দিয়ে যদি আপনি সম্পূর্ণ নাম লিখে দেন তখন এটা হবে কম্বিনেশন মার্ক লোগো। মানে আপনি লেটারও দিচ্ছেন, ওয়ার্ডও দিচ্ছেন। ঠিক আছে, ক্লিয়ার? তো লেটার মার্ক লোগোটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যে বড় বড় যে নাম আছে, বড় নামের লোগোটা আমরা লেটার মার্ক করব। তারপরে আসেন ওয়ার্ড মার্ক লোগো। ওয়ার্ড মার্ক লোগোর উদাহরণ হিসেবে আমি বলতে পারি কোকা কোলার লোগোটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। কোকা কোলার লোগোটা, এখানে কিন্তু আর কিছু নেই, শুধু কোকা কোলা লেখা, হ্যাঁ, ওয়ার্ড মার্ক লোগো। তারপরে হচ্ছে আপনার আর কি আছে, আর কি আছে ওয়ার্ড মার্ক লোগো,
জনসন, জনসন এন্ড জনসন যেটা ওয়ার্ডমার্ক লোগো। আমরা একটু ওয়ার্ডমার্ক লোগো একটু আরেকটু দেখি। তো যে ক্ষেত্রে আপনার কোম্পানির নামটা ফট করে মুখ দিয়ে বের হয়ে যায়, হ্যাঁ, ওয়ার্ডমার্ক লোগো, যেই ক্ষেত্রে আমাদের নামটা ফট করে মুখ দিয়ে বের হয়ে যায় এবং আমার মানে আমাদের ক্লায়েন্ট চায় যে তার নামে সবাই তাকে চিনুক, বাইরের কোনো কিছু না, তার নামেই সবাই তাকে চিনুক এবং তার নামটা এমন ভাবে দেখানো হোক যেন তার নামটাই একটা ব্র্যান্ডের পরিচিতি পায়। তো ছোটখাটো নাম, ইজি উচ্চারণ এবং ইউনিক আনকমন নাম, এইসব ক্ষেত্রে এক ওয়ার্ডের নাম, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ার্ডমার্ক লোগোটা তৈরি করে দেই ক্লায়েন্টকে। ঠিক আছে, যেমন এখানে যেই ওয়ার্ডমার্ক লোগোর এখানে যে আমাদের উদাহরণগুলো আছে, এখানে যে উদাহরণগুলো আছে, একটা হচ্ছে গুগল, ফেডেক্স, কোকাকোলা, টয়রান্স, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগোর উদাহরণ। তারপরে আরো দেখতে পারেন ভিসা, তারপরে যে ক্যাসপার, তারপর ই কোম্পানি ক্যানন, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগোর। এই যে ডিজনি, সনি, ইবে, ওরে বাবা, আসলে তো ওয়ার্ডমার্ক লোগোর অভাব নেই, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এই যে অ্যামাজন ওয়ার্ডমার্ক লোগো। আহ তারপর ওয়ার্ডমার্ক লোগোটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, ক্লায়েন্টের এই জিনিসটা মনে রাখবেন, যে যদি ঝট করে ফট করে নামটা মনে হয়ে মানুষের মুখ দিয়ে আসে এবং এমন একটা নাম যে নামটা মোটামুটি ভাবে আহ ক্লায়েন্টকে আপনি তার নামটাকে ব্র্যান্ডিং দিয়ে দিতে চান এবং ক্লায়েন্ট চাচ্ছে তার নামটা যেন ব্র্যান্ড হিসেবে পরিচিত হোক, যেমন ভিসা, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগোর উদাহরণ। তারপরে আসুন ওয়ার্ডমার্কের পরে পিক্টোরিয়াল মার্ক। পিক্টোরিয়াল মার্ক লোগো হচ্ছে এমন একটা মার্ক, এমন একটা মার্ক যেই মার্কটা আপনি পড়তে পারবেন। সাধারণভাবে যেই মার্কটা পড়তে পারবেন বলতে যেই মার্কটা পৃথিবীতে আছে, পৃথিবীতে এক্সিস্ট করে, সেই ধরনের মার্ক আপনি পড়তে পারবেন। যেমন আমি উদাহরণ দেই, ডাব সাবানের মাঝে যে একটা মার্ক আছে সেটা কিসের মার্ক বলেন তো? বলেন বলেন বলেন, কেউ জীবনে ডাব সাবান ব্যবহার করেন নাই? মাইরা লেগছে। এরা কি আছে না আমি একা একাই পেঁচাল পারতেছি? সাগর ছিল তাহলে ডাব সাবানে যে একটা মার্ক আছে এটা কিসের মার্ক? তোমার কেন পুরো দেখেন নাই কোনোদিন? স্যার দেখছি স্যার স্যার সেগুলো স্যার ওয়ার্ড বার লোগো ডাবটা ওয়ার্ড মার্ক, পিক্টোরিয়াল মার্ক ভাই, ডাবের এটা তোর লোগোটা মাথায় ঢাবে পিক্টোরিয়াল লোগো। স্যার একটা পাখির মতো একটা ইয়ে আছে হ্যাঁ, ওইটা হচ্ছে কবুতর বা ঘুঘু যাই বলেন, এটা হচ্ছে পিক্টোরিয়াল মানে লিটারেল, আমি বলছি যে পড়তে পারেন এমন কিছু, এমন কিছু। এই যে দেখেন আমি আপনাদের সামনে এখানে যে লোগো গুলো আমি এখানে বের করছি, এগুলো প্রত্যেকটাই পিক্টোরিয়াল মার্ক লোগো। এখানে যে একটা বেচারা আছে, এটা কি পড়তে পারেন? এটা জিনিসটা কি? ভূত। এটা কি? পান্ডা। এটা কি? আপেল। এটা কি? পাখি। এটা কি? ঝিনুক। এটা টুইটারের, অ্যাপেলের, সবকিছু তো জানেনই আপনারা। তাহলে কোনটা কি মার্ক এটা তো আশা করি বুঝতে পারছেন। এগুলো কোনটা কি মার্ক বলতে, এগুলো হচ্ছে আপনার পিক্টোরিয়াল মার্ক লোগো। মানে এই জিনিসটা দেখলে যেন আপনি দেখে বুঝতে পারেন, পড়তে পারেন জিনিসটা। যেমন পুমার যে, যদি আমরা লোগোটা ব্যবহার করি, এই যে এখানে পুমার যে ভাগটা থাকে সেটা আমরা বুঝি যে এটা বাঘ। ঠিক আছে, এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। হুম আর অ্যাবস্ট্রাক্ট মার্ক, পিক্টোরিয়াল মার্ক এবং অ্যাবস্ট্রাক্ট মার্কের মাঝে দুটো মেইন তফাৎ হচ্ছে, আপনি অ্যাবস্ট্রাক্ট মার্ক পড়তে পারবেন, এটা কি জিনিস সেটা আপনি বুঝবেন। ঠিক আছে, ওকে। এই যে একটা মার্ক আছে এখানে, এটা কি বলেন তো, কি জিনিস? কেউ বলতে পারছেন?
পাচ্ছেন না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক, অর্থাৎ এটা কি জিনিস আপনি পড়তে পারলেন না। যদি আপনার ক্লায়েন্ট কোনো পড়ালেখা আধুনিক কোনো ক্লায়েন্ট তার নামটার মাঝে যদি কোনো কিছু আপনার করতে চায়, প্রকাশ পায়, যেমন অ্যাপেলের মাধ্যমে অ্যাপেল প্রকাশ পাচ্ছে, টুইটারের মাধ্যমে একটা পাখি প্রকাশ পাচ্ছে, এই ধরনের কোনো যদি অর্থপূর্ণ নাম হয় এবং এই অর্থপূর্ণ নামের যদি কোনো অর্থপূর্ণ লোগো করতে চায়, তখন আমরা পিক্টোরিয়াল মার্ক করে দিই। আবার এমন কিছু নাম আছে যে নামগুলোর কোনো অর্থ নেই, সেটা দিয়ে সে যদি কোনো অর্থও না প্রকাশ করতে চায়, কিন্তু এমন কোনো চিহ্ন চায় যে চিহ্নটা একেবারে ব্যতিক্রম ধর্মী একটা চিহ্ন হোক, যেটা সবার কাছে পরিচিত, তখন আমরা সবার কাছে যেটা পরিচিত হবে, তখন আমরা তার জন্য অ্যাবস্ট্রাক্ট মার্ক করে দেই। আর সর্বশেষ হচ্ছে এই যে পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, ওয়ার্ড মার্ক বা লেটার মার্ক যেগুলোই বললাম, এগুলোর নিচে যদি কোনো নাম লেখা থাকে তাহলে সেটা হবে কম্বিনেশন মার্ক। আর মাস্কট হচ্ছে এই যে কোনো আপনার এই যে এখানে যে এইগুলো আছে, এই যে কেএফসির একটা লোগো, এটা হচ্ছে মাস্কট। দেখেন এখানে কিন্তু মোটামুটি সবগুলো লোগোর আছে। আপনাদেরকে কি বলি, এখানে যে এটা প্রথম হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট মার্ক, এটা হচ্ছে মাস্কট, এটা হচ্ছে আম, কি বলে এটাকে, এমব্লেম, এটা কিন্তু এমব্লেম। তারপরে হচ্ছে এটাও এমব্লেম, এটা হচ্ছে নাসা লেটার মার্ক, এটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। দেখেন পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক এবং ওয়ার্ড মার্ক।